প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। আমি যখন এই ভিডিও রেকর্ড করছি ঠিক সেই মুহূর্তে একটি ইন্টারেস্টিং ঘটনা আমার নজরে এসেছে, আর সেটি হলো জাতীয় পার্টি বিষয়ক। আর জাতীয় পার্টি নিয়েই আমার এই ভিডিও। তো আজ বিকেলে হয়েছে বিষয়টি, জাতীয় পার্টি থেকে কিছু নাটকীয় ঘটনা ঘটানো হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের মহাসচিব মুজিবুল হক চূন্যকে দল থেকে বহিষ্কার করেছেন, আর তার স্থলাভিষিক্ত হয়েছেন শামীম হায়দার পাটোয়ারি, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। তিনি একজন বাংলাদেশের উচ্চ আদালতে ল প্র্যাকটিস করেন, তাকে মহাসচিব পদে ঘোষণা দেওয়া হয়েছে। আর শুধু তাই না, সঙ্গে সঙ্গে এবিএম রুহুল আমিন হাওলাদার এবং আনিসুল ইসলাম মাহমুদ, এই দুইজন কো চেয়ারপারসন যারা ছিলেন, তাদেরকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে। সমস্ত পদ পদবি কেড়ে নেওয়া হয়েছে এবং বলা হয়েছে দলের স্বার্থে তারা শৃঙ্খলা বিরোধী কার্যক্রমে লিপ্ত, সেই জন্য তাদের বহিষ্কার করা হয়েছে। তো বেশ ইন্টারেস্টিং বিষয়টি। আমি এই ভিডিও করবার জন্য একটু ঘাটাঘাটি করছিলাম, তখনই আমার নজরে আসলো যে আজকেরও কিছু লেটেস্ট ডেভেলপমেন্ট। মুজিবুল হক চুন্নু সংসদ সদস্য ছিলেন আগেও জাতীয় পার্টি থেকে, এবং তিনি একবার একটি বোমা ফাটিয়েছিলেন। আর সেই বোমাটি ছিল 2023-এর 1 জানুয়ারি। সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে রওশন এরশাদের নেতৃত্বাধীন চুন্নু এবং একটি অংশ জাতীয় পার্টির দলের প্রতিষ্ঠাতা এইচ.এম. এরশাদের সঙ্গে বেইমানি করে, বিশ্বাসঘাতকতা করে তারা 2014 নির্বাচনে অংশগ্রহণ করবার জন্য রাজি হন বা অংশগ্রহণ করেন। এরশাদ সেটি চাননি আসলে, কিন্তু তারা সরাসরি তিনি এভাবেই বলেছেন যে আমরা বেইমানি করেছি। রওশন এরশাদের নেতৃত্বে আমি এবং আরও কয়েকজন মিলে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, এটি তার সঙ্গে বিট্রে করা হয়েছে। তিনি চাননি যে আওয়ামী লীগের অধীনে আমরা 2014 নির্বাচনে অংশগ্রহণ করি, তিনি সেটি চাননি। দশম নির্বাচন সেটি, বাই দ্য ওয়ে, 2014 দশম নির্বাচনের কথা বলা হয়েছে, যেটি অনুষ্ঠিত হয়েছিল 5 জানুয়ারি। আর সেই নির্বাচনকে কেন্দ্র করে অনেক নাটকীয় ঘটনা ঘটে গিয়েছিল। এরশাদকে অসুস্থ দেখানো হয়েছিল, এরশাদ হসপিটালে ভর্তি হয়েছিলেন, নানান কাহিনী হয়েছিল। এবং তখন এমনকি এরশাদ নিজে বলেছিলেন যে তিনি সুস্থ, কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছিল, হাসিনার পক্ষ থেকে, যে না আপনি সুস্থ না, আপনি অসুস্থ। অর্থাৎ যিনি রোগী তিনি জানতেন না তিনি যে অসুস্থ, হাসিনা জানতেন। তো যাই হোক, নানান নাটকীয় ঘটনার জন্ম দিয়েছিল, তখন হাস্যরসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তো এই সব কিছু ছাপিয়ে আরেকটি আলাপ এখানে জরুরি হয়ে ওঠে এবং গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সেটি হলো অনেক রাজনীতি বিশ্লেষক সহ বিশেষজ্ঞদের ধারণা, সাধারণ মানুষের ধারণা, আমার মতো যারা আছি, যে এই 5 জানুয়ারি 2014 নির্বাচনে যদি জাতীয় পার্টি অংশগ্রহণ না করত, তাহলে বাংলাদেশ এখন যেই পরিস্থিতি মোকাবেলা করছে, আমরা যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, বা পরবর্তীতে ঘটনাক্রম যেভাবে সামনের দিকে এগিয়েছে, এগুলো কিচ্ছু হতো না। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস একটু ভিন্নভাবে লেখা হতে পারত। অনেকে এই ধারণা পোষণ করেন। আর সেই জন্যে সব ডিসক্রেডিট জাতীয় পার্টিকে দেওয়া হয়, যে হাসিনার এই 15-16 বছর অবৈধভাবে ক্ষমতায় থাকা, ফেসিবাদ কায়েম করা, আমাদের কাঁধে জগদ্দল পাথরের মতো চেপে বসা, আলাদিনের সিন্দাবাদের দত্ত হয়ে থাকা, এগুলো কিচ্ছু হতো না, অন্যভাবে হতে পারতো হিসাব নিকেশ। তাই হাসিনার যতখানি দায় ফেসিবাদের জন্য, ফেসিবাদকে টিকিয়ে রাখবার জন্যে, জাতীয় পার্টির ঠিক ততখানি দায়। সেই জন্য দাবি উঠেছে ইদানিং জোরে সোরে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, জি.এম. কাদেরকে গ্রেপ্তার করবার দাবি উঠেছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি উঠেছে, জোরে সোরে উঠেছে দাবিটি বেশ। তো শুধু 2014 নির্বাচনই না, 2018-তেও কিন্তু তারা নির্বাচন করেছে। আর তার আগে তারা 2018-তে শুরু করেছিল প্রথম আওয়ামী লীগের জোট, মহাজোট। সেই মহাজোটের অংশ হয়ে 2008-এ প্রথম জাতীয় পার্টি অংশগ্রহণ করে নির্বাচনে, আর সেখানে তারা 27টি সিট পেয়েছিল। এবং শুধু তাই না, জি.এম. কাদের মন্ত্রীও হয়েছিল সেই সংসদে, সেই সরকারে। তো তারপর তো আসলো 2014, সেখানে নানান নাটকীয়তার মধ্য দিয়ে নির্বাচন হলো, সব কিছুই হলো, এবং ওয়ার্ল্ডে একটি রেকর্ড সৃষ্টি হলো 2014 নির্বাচনের পরে। ওয়ার্ল্ড রেকর্ড, ইয়েস, এটি এমনকি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসেও জায়গা পেতে পারে। তারা হয়তো বেশি জানেন না বা কাদের নজরে কেউ আনেনি, নাহলে হতো জায়গা। আর সেটি কি, জাতীয় পার্টি একই সঙ্গে বিরোধী দলে এবং সরকারে, সেখানে তাদের 3 জন মন্ত্রী ছিলেন, একজন ফুল মন্ত্রী আর 2 জন প্রতিমন্ত্রী।
এবং একই সঙ্গে তারা বলছিলেন যে আমরা বিরোধী দল। তো মজা করে তাদের অনেকে তকমা জুড়ে দিয়েছিল যে গৃহপালিত বিরোধী দল। আসলেই জাতীয় পার্টি গৃহপালিত বিরোধী দল হয়ে উঠেছিল। হাস্যরসাত্মক পরিস্থিতি সৃষ্টি হতো বরাবরই। তো এই নানা কারণে 2014-তে জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ করা, সরকারে যুক্ত হওয়া, একই সঙ্গে বিরোধী এবং সরকারি দায়িত্ব পালন করা, নানা কারণে এটি আসলে উল্লেখযোগ্য হয়ে আছে। আর 2014-তে তারা সিট পেয়েছিল 34টি আসন নিয়ে তারা জাতীয় সংসদে বিরোধী দলের ভূমিকায় থাকে। আর 2018-তে যেটি একাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেখানে তাদের সিটের সংখ্যা ছিল 22টি। আর এই 2018 নির্বাচনের পরে 2019-এ দলের প্রতিষ্ঠাতা এইচ.এম. এরশাদ মৃত্যুবরণ করেন। আর তার মৃত্যুবরণের পর বেশ ভালো রকমের ঝামেলা হয়েছিল দলের নেতৃত্ব নিয়ে। এরশাদের ছোট ভাই জি.এম. কাদের, যিনি এখন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বেঁচে থাকা জাতীয় পার্টির, যেই ক্ষুদ্রাংশ বেঁচে আছে মৃতপ্রায়, সেটির চেয়ারম্যান তিনি। তো তার মধ্যে এবং এরশাদ পত্নী রওশন এরশাদের মধ্যে দলের নেতৃত্ব নিয়ে একটি টাগ ও বোর চলছিল বেশ ভালো রকম ভাবে। তো অবশেষে সেটির সমাধান হয়, জি.এম. কাদের চেয়ারম্যান হন দলের, আর রওশন এরশাদ হন বিরোধী দলীয় নেতা সংসদে, এবং জি.এম. কাদের হন উপনেতা। আর সেই উপনেতা হিসেবে তিনি ভারত সফর করেছিলেন। সেটি অবশ্য 2023-এ 2023-এর 20 থেকে 22 অগাস্ট জি.এম. কাদের ভারত সফর করেছিলেন সংসদের বিরোধী দলীয় উপনেতা হিসেবে। আর তার আগে তো সেই আমির 2014-24-এর নির্বাচন ছিল, সেখানেও জাতীয় পার্টি অংশগ্রহণ করে। জাস্ট এগুলো একটি খেলা গেম চলছিল, একটি পিকনিক খেলার মতো ব্যবস্থা। যা হয়েছে হাসিনা আমলে 3টি নির্বাচন তো এরকমই হয়েছে, রাতের ভোট, আমির সব কিছু হয়েছে। তো সেই আমির নির্বাচনে 2024-এও জাতীয় পার্টির অংশগ্রহণ ছিল যথারীতি, এবং সেখানে 11টি আসন পায় তারা যদিও নমিনেশন সাবমিট করেছিল 289টি সিটের জন্য, আসনে 11টি সিট পায় তারা। এবং তখন কথা উঠেছিল যে 11টি সিট নিয়ে কেউ সংসদে বিরোধী দলে থাকতে পারে কিনা, এরকম নজির পৃথিবীতে আছে কিনা। তো যাই হোক, এর মধ্যেই জি.এম. কাদের ভারত সফর করেন 2023-এর 20 থেকে 22 আগস্ট এই সময়টায়। এবং তিনি ভারত সফর থেকে ফিরে আসলে রহস্যজনক কিছু ঘটনার জন্ম দেন। তিনি কারো প্রশ্নের উত্তর দেননি। ভারত সফরে কি হয়েছে, কি কথা হয়েছে, এই সফরের বিষয়বস্তু কারোর সঙ্গে শেয়ার করেননি। এবং তখন বলেছিলেন যে অনুমতি ছাড়া এগুলো কারোর সঙ্গে শেয়ার করা যাবে না। কার অনুমতি তিনি বুঝিয়েছিলেন বা বিষয়টি আসলে কি আমরা জানি না, এখনো বিষয়টি কিন্তু রহস্যাবৃত। তিনি তখন সেই রহস্যের জন্ম দিয়েছিলেন সেই জি.এম. কাদের। তো এইভাবে 2008 থেকে শুরু করে নবম সংসদ 2008, দশম সংসদ 2014, একাদশ সংসদ 2018, দ্বাদশ সংসদ 2024, এই সব কয়টি সংসদে বিরোধী একটি খেলা জাতীয় পার্টি খেলছিল। আর জাতীয় পার্টি এই খেলা না খেললে হাসিনা টেকনিক্যালি অসুবিধায় পড়তো। হাসিনা স্মুথলি এই 3টি স্বৈরাচারী সরকার রান করতে পারতো না। হাসিনার জবটি ডিফিকাল্ট হয়ে উঠত, বাট ডিফিকাল্ট হয়নি, স্মুথ ছিল, জাস্ট বিকজ অফ জাতীয় পার্টি। এই জাতীয় পার্টি সমানভাবে দায়ী, ইকুয়ালি রেসপন্সিবল এই ফেসিবাদের জন্য। তাই বিভিন্ন মহলে দাবি উঠেছে। এবং বেশি দিন আগের কথা না, জি.এম. কাদেরের রংপুরের বাসভবনে হামলা হয়েছে, অগ্নিকাণ্ড হয়েছে। বরিশালে জাতীয় পার্টির অফিসে ভাঙচুর, অগ্নিকাণ্ড এসব হয়েছে। এবং অতি সম্প্রতি জাতীয় পার্টি মামলাও করেছে। জাতীয় গণ অধিকার পরিষদের নূর সভাপতি এবং সাধারণ সম্পাদক রাশেদ খান আরও অনেককে আসামি করে তারা মামলা করেছে বরিশালের ঘটনায়। আর এর আগে গণ অধিকার পরিষদ অবশ্য নির্বাচন কমিশনে ইসিতে একটি পিটিশনও দায়ের করেছিল জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবার জন্য। তো সরকার এখনো সেরকম কোনো সিদ্ধান্ত নেয়নি জাতীয় পার্টি সম্পর্কে, আমরা জানি না। অন্তর্বর্তীকালীন সরকারের অধ্যাপক ইউনূসের সংস্কার কমিশনগুলো যখন কাজ করছিল, ঐকমত্য কমিশন কাজ করছে সংস্কার বিষয়ে একটি ফয়সালা আসার জন্য, সেখানে কিন্তু জাতীয় পার্টি 2বার ডাক পেয়েছিল। আর তখন ছাত্র জনতা আবার ফুঁসে উঠেছিল যে জাতীয় পার্টি এই আলাপে আসতে পারে না, জাতীয় পার্টি এই সংলাপের কোনো অংশ হতে পারে না। এবং তারপর থেকে সরকার ছাত্র জনতার এই আবেদন বলি আর চাপ বলি এটির প্রতি
শ্রদ্ধা দেখিয়ে আমি বলবো এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। জাতীয় পার্টি আলোচনাগুলোতে সংস্কার বিষয়ক কমিশনের যে আলোচনা, যেই মতৈক্য করবার চেষ্টা, সেগুলোতে জাতীয় পার্টি এখন আর নেই, জাতীয় পার্টি ইনভলভ না বিষয়গুলোতে। তো এখন জাতীয় পার্টি বিষয়ে এই দাবিটি এখন খুব জোরালো আছে, তাদেরকে নিষিদ্ধ করবার যে দাবিটি, এবং আসলে এটি হওয়া দরকার যাতে ভবিষ্যতে প্রতিটি রাজনৈতিক দল, সরকারি হোক বেসরকারি হোক বিরোধী হোক, তারা যাতে এই মেসেজটি পেয়ে যায় যে আমার ভূমিকা মূল্যায়িত হবে এক সময়, সমকালে না হলে উত্তরকালে হবে, এবং হলে আমার যা দায় সেই দায় আমাকে শোধ করতে হবে। প্রত্যেকটি দল যাতে এই বোধ অর্জন করে, এই বোধ তারা লালন করতে পারে, এই বোধ তারা শিখতে পারে যে আমার একটি ভূমিকা আছে। উন্নত দেশগুলোতে বিরোধী দলেরও খুব ভালো ভূমিকা থাকে, তারা রেসপন্সিবল বিরোধী দল হিসেবে কাজ করে, তারা শ্যাডো ক্যাবিনেট হিসেবে কাজ করে সরকারের। এবং সত্যিকার অর্থে একটি জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা তখনই কায়েম হতে পারে যখন বিরোধী দল শক্তিশালী হয়, বিরোধী দল সরকারকে জবাবদিহিতা প্রদর্শনে বাধ্য করে। তো বিরোধী দল বলে আমার কোনো দায়িত্ব নেই, আমি সব কিছুর অংশ হয়ে যাবো, বিষয়টি এরকম না। তাই অন্য সবগুলো দলকে মেসেজ দেবার জন্য, রাজনীতিকে পরিশুদ্ধ করবার জন্য জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবার আলাপটি অবশ্যই সামনে আনতে হবে, এবং তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। আনা যাবে কিনা সেই ব্যবস্থা খুঁজে দেখতে হবে, কারণ তারা ফেসিবাদকে সহযোগিতা করেছে। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তার তৃণ সমদহে। সো এই বিষয়টি কিন্তু এমনি এমনি হয়নি, এর পেছনে এলিমেন্টস আছে, এবং এটি সত্যি কথা। তাদের দায় আমাদের দেখতে হবে, তারা দায় ঠিকমতো পালন করতে পেরেছে কিনা, দায় দায়িত্ব না হলে কি দায় ছিল সেই জবাব দিতে তাদেরকে আনতে হবে। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন।